আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় দেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। কোস্টগার্ডের 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের একাংশের সম্মেলন। আল্লামা শফির অনুসারীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনতন্ত্র বিরোধী মন্তব্য করে প্রত্যাখ্যান। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জাবরিন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। আর সমুদ্র সম্পদ রক্ষার পাশাপাশি চোরাচালান ঠেকাতে কোস্টগার্ড গঠনে মূল ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। শাকত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সুইস দ্বীপে একযোগে 9টি জাহাজ ও একটি ঘাটির কমিশনিং করেন, তখন চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড ঘাটির পুরো জেটিতে উড়ছিল রঙিন কাগজ, ছিল রঙিন ধোঁয়া এবং আগুনের ফুলকি সহ নানা আয়োজন। বাহিনী হিসেবে প্রতিষ্ঠার দুযুগের মাথায় এসে স্মরণীয় দিন উদযাপন করল উপকূলরক্ষী কোস্টগার্ড। একদিনে একটি বাহিনীর বহরে এত জাহাজ সংযোজন এই প্রথম। আর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী জানালেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এই বাহিনীর অবদান। আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি, সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1994 সালে জাতীয় সংসদে বিরোধী দলে থাকা সত্ত্বেও আওয়ামী লীগ কোস্টগার্ড আইন পাশে তৎকালীন সরকারকে বাধ্য করেছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন। সে সাথে প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমুদ্র সীমা জয়ের পর সম্পদ রক্ষায় কোস্টগার্ডের উন্নয়নে তার সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব, সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। 2014 সালে ইতালি সরকারের সাথে করা চুক্তির আলোকে 2017 সালে কমিশনিং হয়েছিল কোস্টগার্ড জাহাজ সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিনের। আর এবার হলো কোস্টগার্ড জাহাজ ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান। এই 9টা জাহাজের সংযোজন কোস্টগার্ডের ইতিহাসে এই যাবৎকাল সর্ববৃহৎ সংযোজন, যার কারণে আমাদের উপকূল অঞ্চলে এই জাহাজগুলো সংযোজনের ফলে আমাদের উপজেলাকে চুরি ডাকাতি আমরা সম্পূর্ণ একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। কমিশনিং হওয়া জাহাজগুলো 87 মিটার দীর্ঘ এবং রয়েছে অত্যাধুনিক কামান। উপকূল রক্ষী কোস্টগার্ডের বহরে যুক্ত হওয়া 9টি জাহাজের মধ্যে অবাক করা বিষয় হলো 5টি জাহাজ তৈরি হয়েছে এই বাংলাদেশে। মূলত নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত খুলনা এবং নারায়ণগঞ্জের শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে এই 5টি জাহাজ। কমিশনিং শেষে আগামী কয়েকদিনের মধ্যে নদী এবং সমুদ্র সম্পদ সংরক্ষণে এই জাহাজগুলো কাজ শুরু করবে। চট্টগ্রামের কোস্টগার্ড ঘাঁটি থেকে কমল দে, সময় সংবাদ। কোস্টগার্ডকে দেয়া 9টি জাহাজের মধ্যে 5টি নির্মাণ করা হয়েছে বাংলাদেশে। নিজস্ব প্রযুক্তি এবং কারিগরি দক্ষতায় তৈরি করা এসব অত্যাধুনিক জাহাজ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। পাশাপাশি দেশের সমুদ্র সম্পদ রক্ষা ও ব্লু ইকোনমিক জোনের স্বপ্ন বাস্তবায়নে অবদান রেখে এগিয়ে নেবে দেশের অর্থনীতিকে। এর মধ্য দিয়ে দেশের জাহাজ তৈরির শিল্পে আরেকবার জানান দিল নিজেদের সক্ষমতার। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। সমুদ্রের নীল জলরাশিতে যেন ভাসমান 9টি শুভ্র রাজহাঁস। বাতাসে দোলে সদ্য জল সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়া জলযানগুলো। কোনো বাহিনীতে একদিনে একসঙ্গে 9টি জাহাজ এবং একটি ঘাটের কমিশনিং যেমন নজিরবিহীন, তেমনি 9টির মধ্যে 5টি জাহাজই তৈরি হয়েছে বাংলাদেশে। এমন ঘটনাও অনন্য। এই জলযানগুলো পুরোপুরি নির্মিত হয়েছে দেশের নিজস্ব জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানে। সবুজ বাংলা, শ্যামল বাংলা, অপরাজয় বাংলা, সোনার বাংলা এবং স্বাধীন বাংলা নামের এসব জাহাজ সাশ্রয় করল নিজস্ব অর্থনীতি।
অত্যাধুনিক প্রযুক্তির জাহাজগুলো অভ্যন্তরীণ জলসীমার আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার কাজে অবদান রাখবে। এগুলোর মধ্য দিয়ে সমুদ্র উপকূল এলাকায় টহল দেয়া ছাড়াও ব্লু ইকোনমিক জোনের স্বপ্ন বাস্তবায়নে এগুবে আরও এক ধাপ। বিশাল সমুদ্র এলাকার 1,18,813 বর্গ কিলোমিটার সীমানা 200 নটিক্যাল এক্সক্লুসিভ জোন এলাকায় সার্বভৌমত্ব রক্ষায় নিজ দেশের জাহাজ শিল্পেরও এক সাহসী অবদান। প্রাচীনকাল থেকেই নৌকা ও জাহাজ তৈরিতে খ্যাতি আছে বাংলাদেশের। মুঘল আমলেও বাংলার জাহাজ এবং নৌকা বিশেষ খ্যাতি অর্জন করে। সেই সক্ষমতার ঐতিহ্যকে আবারও মনে করিয়ে দিল দেশীয় এই 5 জাহাজ। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির অনুসারীদের বাদ দিয়েই গঠিত হয়েছে সংগঠনের 151 সদস্যের কমিটি। সাবেক মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে আমির এবং ঢাকা মহানগরের নেতা নূর হোসাইন কাশেমিকে করা হয়েছে নতুন মহাসচিব। হাটহাজারী মাদ্রাসায় সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হলেও সেখানে ছিলেন না আল্লামা শফির পরিবারের কোনো সদস্য বা অনুসারী। জেলার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের এই সম্মেলনকে ঘিরে গত দুদিন ধরে ছিল চরম উত্তেজনা। সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ হয় আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। তবে আল্লামা শফির অনুসারীরা পরিস্থিতি আঁচ করতে পেরে সম্মেলনস্থলে না আসায় বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনাও কমতে থাকে। আমন্ত্রিত অতিথি ছাড়া আর কাউকে সম্মেলন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রোববার দুপুরে ঘোষণা করা হয় হেফাজতে ইসলামের একাংশের পূর্ণাঙ্গ কমিটি। সমস্ত ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় এরকম আসবেন। এদিকে গঠনতন্ত্র ভঙ্গ করে অনেক সিনিয়র নেতাকে কাউন্সিলে দাওয়াত না দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের অপর অংশ। তারা কমিটি প্রত্যাখ্যান করে। আমার জানা মতো এই পর্যন্ত হেফাজত ইসলামের কোনো বৈঠক হয় নাই, কোনো মিটিং হয় নাই এবং কোনো রকমের আলাপ আলোচনা হয় নাই। যেহেতু এটা হেফাজত ইসলামের গঠনতন্ত্র মতো হয় নাই, সেহেতু এই কমিটিকে আমরা মেনে নিতে পারি না। এই কমিটি অবৈধ। 2010 সালে সৃষ্টি হওয়া কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি ভাঙনের মুখে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফি 18 অক্টোবর মারা গেলেও তার কয়েকদিন আগে থেকে বিরোধ শুরু হয়। মূলত জুনায়েদ বাবুনগরীর সাথে আল্লামা শফির অনুসারীদের এই বিরোধ। শফির অনুসারীরা বর্তমানে ঢাকায় থেকে শক্তি সঞ্চারের চেষ্টা করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শীত আসতে না আসতেই স্বাস্থ্যবিধি না মানার কারণে চট্টগ্রামে আবারও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এক সপ্তাহে প্রতিদিন শতাধিক শনাক্ত হয়েছেন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বেড়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে মনে করেন স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এক মাস আগে দৈনিক আক্রান্ত হতো 40 থেকে 50 জন, কিন্তু গত 5 দিনে করোনা পরীক্ষার ভিড় যেমন বেড়েছে তেমনি আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। গত 13 নভেম্বর 1062টি নমুনা পরীক্ষায় নতুন করে 146 জন আক্রান্ত হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লোকজন যেভাবে খুব সাহসিকতার সাথে রাস্তাঘাটে মাস্ক ছাড়া চলতেছে, বিভিন্ন সমাবেশে যেভাবে মাস্ক ছাড়া আছে, করোনা ছড়ানোর কারণ হবে সেটা। গত 3 মাস ধরে করোনা আক্রান্তের হার ছিল 6 থেকে 8%, তবে কয়েকদিনে তা 13%-এ উঠে এসেছে। শীত শুরু হলে এই করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাবে, সে আশঙ্কাই সত্যি হতে চলেছে। সঠিক স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা না গেলে করোনার দ্বিতীয় ঢেউ রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন সিভিল সার্জন। জনবল এবং অবকাঠামো দিয়ে কোভিড-19 আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার মতো কিন্তু আমাদের সামর্থ্য নেই। চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয়েছিল গত 3রা এপ্রিল। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,500। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1837 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,32,333 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,060 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 25,41,194 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1837 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,32,333 জন।
24 ঘন্টায় মারা গেছে 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6194 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1693 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,49,542 জন। রোহিঙ্গারা ভাষান্তরে যেতে চাইলেও দেশীয় ও আন্তর্জাতিক এনজিওগুলো বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। দুপুরে রাজশাহী কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। অনেকেই যেতে ইচ্ছুক, কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সিস এবং কিছু কিছু এনজিও ওরা ওদের যেতে না যায়, সেই জন্য প্রায়ই ওদের উপরে খবরদারি করে। আমাদের বিশ্বাস যে আমরা ওদের ওখানে নিয়ে যাব। এখন ভলান্টারি নিয়ে যাচ্ছি তারা দেখার জন্যে, যে একবার গেছে সে ওখানে যেতে যাচ্ছে। বগুড়ার হাটবাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। মৌসুমের শুরুতেই ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। মোটা চিকন প্রকারভেদে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1150 টাকায়। তবে বাজারে ধানের এমন দাম নিয়ে সরকার নির্ধারিত মূল্যে চাল দেয়া নিয়ে শঙ্কিত মিল মালিকরা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সকাল থেকেই ধান চাষিদের আনাগোনায় জমজমাট বগুড়ার দুপচাচিয়া ধাপের হাট। নতুন ধানের সরবরাহ বেড়েছে হাটে, বিক্রি হচ্ছে কৃষকের কাঙ্ক্ষিত দামেই। ধাপের হাটের দাম খুব সুন্দর। আমি 1150 টাকা ধান বেচে খুব খুশি। ধানের ফলন কম, দাম যা আছে তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। মিল চাতাল মালিকরা বলছেন, বর্তমান বাজার মূল্যে ধান কিনে সরকার নির্ধারিত মূল্যে চাল দিতে তারা লোকসানে পড়বেন। তাই চালের মূল্য পুনর্নির্ধারণের দাবি তাদের। সরকার যে মূল্য নির্ধারণ করেছে 37 টাকা কেজি চাল, এই মূল্যে ধানের সাথে মনে হচ্ছে না সামঞ্জস্যপূর্ণ হবে। ধান কিনলাম আমরা 1150 টাকা মন, এই হিসাবে ধান আমাদের চাল পড়ে 44 টাকা কেজির উপরে, আর সরকার আমাদের রেট দিচ্ছে হলো 37 টাকা কেজি। সরকার ধানের মূল্য নির্ধারণ করায় কৃষকেরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে জানিয়ে আমন মৌসুমে চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা জেলা খাদ্য কর্মকর্তার। বর্তমান সরকার একটি বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যাতে কৃষক তার ধান বিক্রি একটা প্ল্যাটফর্ম পায়। এই দিক থেকে আমরা মনে করি যে আমরা প্রায় সারা দেশে 10 লাখ মেট্রিক টনেরও বেশি ধান চাল সংগ্রহ হয়েছে। এখানে প্রতি হাটবারে 4 থেকে 5000 মণ ধান বেচা কেনা হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির সবচেয়ে বড় মাছের আড়ত দিঘির পাড়। ভোর থেকে হাঁক ডাকে বিক্রি হয় মাছ। সরবরাহ বেশি থাকায় সব ধরনের মাছের দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। পাঙ্গাসের সয়লাভ, এমন বড় বড় পাঙ্গাসের পসরা বসেছে পদ্মা তীরের হাটে। ইলিশ সহ উঠেছে দেশীয় হরেক রকম মাছ। পদ্মার লাগ ঘেঁষা দিঘির পাড় হাটের পাশেই নৌকায় করে আসতে থাকে মাছ। ক্রেতা বিক্রেতার ভিড়ে চলে ধুম বেচা কেনা। পদ্মার মাছ ছাড়াও খাল বিলের ফরমালিন মুক্ত দেশীয় নানা প্রজাতির তাজা মাছের কারণে এই আড়তের কদর বেশি। আইন মাছ, পাঙ্গাস, নাম করা দিঘির পাড় বাজারের ব্যাগ ধরনের মাছ পাওয়া যায়। ছাড়া হিসাব পাওয়া যায়, পাঙ্গাস, ইলিশ, গুড়া হিসাব, বড় হিসাব, ট্যাংরা, বোয়াল সবই পাওয়া যায়। অনেক পাঙ্গাস হচ্ছে, ঠিক আছে, 750 টাকা কেজি বেচতেছি। পদ্মা নদীর তাজা মাছ পাওয়া যায়। এই মাছ কেনার জন্য আমরা প্রতিনিধি হাটে আসি। ফ্রেশ মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, এই জন্য কিনতে আসছি এখানে। মাছের হাটটি এই পর্যন্ত 7 বার নদী ভাঙনে কবলে পড়ে। তারপরও জেলে ও ক্রেতাদের আস্থা থাকায় আবার জমজমাট হয়ে ওঠে হাট। এই বাজারে বড় বড় মাছ বিভিন্ন স্থান থেকে আসে। বিভিন্ন জেলেরা এখান থেকে মাছ ধরে নিয়ে এই বাজারে নদীর সামনে বেচার জন্য তাদের সুবিধা হয়, এবং ক্রেতাও বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। গাড়ির যোগাযোগ ব্যবস্থা আছে, আর এখানে মাছ অত্যন্ত ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। ভোরের এই হাটে পাঙ্গাস, ইলিশ সহ বিক্রি হয়েছে 10 মেট্রিক টনেরও বেশি মাছ। শতাব্দী প্রাচীন এই মাছের হাটে 39টি আড়তে এমন হাট ডাকেই 2 ঘন্টায় বিক্রি হয় কোটি টাকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সুপার সাইক্লোন সিডরের পর উপকূলবাসীর জন্য টেকসই বেড়ি বাঁধ নির্মাণ কাজ চললেও নদী ভাঙনের কারণে আতঙ্ক কাটছে না তাদের। নদী শাসন করে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও উপকূলবাসী। সংশ্লিষ্টরা বলছেন, নদী শাসনের জন্য প্রকল্প প্রস্তাবনা অনুমোদন হলে ভাঙন রোধে কাজ করা হবে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
সুপার সাইক্লোন সিডরের ১৩ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি উপকূলীয় জেলা বাগেরহাটের টেকসই বেড়িবাঁধের। বাঁধের ৮০% কাজ শেষ হলেও পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ না হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এ অবস্থায় বলেশ্বর নদী শাসন করে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদী শাসনের মাধ্যমে এই বেড়িবাঁধটা যেন হয়। ২০১৬ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোস্টাল এমব্যাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলা মোরেলগঞ্জে ৬২ কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। গত বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত। তবে বাঁধের ২ কিলোমিটার জুড়ে ভাঙন থাকায় টেকসই বাঁধের নির্মাণ কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধির দাবি নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার। যদি নদী শাসন ব্যবস্থা স্টার্ট করে তারপরে বেড়িবাঁধের কাজটি সম্পূর্ণ করা হয় তাহলে আমরা শরণখোলাবাসী উপকৃত হব। তবে বেড়িবাঁধের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার আশা এই প্রকৌশলীর। ইতিমধ্যে এই পোল্টারের কাজ ৮০% সমাপ্ত হয়েছে, অবশিষ্ট কাজও আমরা এই জুনের ভিতরে শেষ করতে পারবো। এদিকে নদী শাসনের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে, আমরা এই ফিল্ড লেভেল থেকে আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং এই প্রস্তাব অনুমোদন হয়েছে। ডিপিপি পর্যায়ে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলা বাগেরহাটে ৯০৮ জনের মৃত্যু হয়। সময় সংবাদ, বাগেরহাট। হিমালয়ের হিমেল বাতাস আসার সাথে সাথে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। শীত আসার আগেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে পিঠাপুলির আয়োজন। এ কারণে হাট বাজারগুলোতেও চাহিদা বেড়েছে সুস্বাদু খেজুর গুড়ের। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুয়াশায় ঢাকা ভোর, সূর্যোদয়ের সাথে সাথে গাছিরা ছুটেন খেজুরের রস সংগ্রহে। সারি সারি গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে সারা রাত ফোঁটা ফোঁটা করে জমা রস নামাতে থাকেন গাছিরা। এরপর জড়ো করেন রসের হাঁড়িগুলো। রস সংগ্রহ শেষ হলে হাঁড়িগুলো নিয়ে ছুটেন চুলার কাছে। ছাঁকনিতে ঢেলে চুলার উপর বড় বড় টিনের পাত্রে জমিয়ে গুড় তৈরির পালা শুরু হয়। খড়কুটোর ঘণ্টাখানেকের জালে রস ঘন হয়ে রূপ নিতে থাকে গুড়ে। গরম ঘন রস নামিয়ে ছোট ছোট খাঁচে ঢেলে গুড়ের চাকা তৈরি করা হয়। ঠান্ডা হলেই শক্ত গুড়ে রূপ নেয়। কাতি মাসের প্রথমের দিকে এখানে আসছি, এসে এই ধরনের গাছের কাজ শুরু করেছি। আমরা গুড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করি এবং বাজারে সেগুলো সেল করি। এখানে রসও খাওয়া যাচ্ছে, গুড়টাও পাইতেছি, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল গুড়। রাজশাহী জেলার গাছিরা ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের খেজুর গাছ চুক্তিতে লিজ নিয়ে এই গুড় তৈরি করেন। 15-20 জন লোক আমরা এই গাছের উপর খাটতে পারছি। তো আশা করছি যে এই 4 মাস আমরা কাজ করলে পারে এখনো অনেকগুলি টাকা আমরা কামাই করতে পারবো। উদ্যোক্তা রবিউল জানান, শীতের 4 মাস 5 শতাধিক খেজুর গাছ 20,000 টাকায় লিজ নিয়ে প্রতিদিন গড়ে 120 কেজি গুড় উৎপাদন করছেন। আর পাইকারিতে প্রতি কেজি গুড় বিক্রি করেন 110 টাকা কেজি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় দেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। কোস্টগার্ডের 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের একাংশের সম্মেলন, আল্লামা শফির অনুসারীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনতন্ত্র বিরোধী মন্তব্য করে প্রত্যাখ্যান। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।